বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় সমাধিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সারা দেশে পালন হচ্ছে জাতীয় শিশু দিবস। মুক্তিযোদ্ধার স্বীকৃতি মিললেও সামাজিক দৃষ্টিতে এখনো অবহেলার শিকার বীরাঙ্গনা নারীরা। খেতাব নয়, চান সরকারের সহযোগিতা। সীতাকুণ্ডে গ্রেনেড সহ জঙ্গিদের আটকের সহায়তার পর নিরাপত্তা আতঙ্কে সেই সাধনা কুটিরের মালিক দম্পতি। ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের, 4টি মামলা দায়ের। ব্যাংক কর্মকর্তা আরিফা হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ এখন পুলিশের হাতে। এখনো গ্রেফতার হয়নি মূল অভিযুক্ত প্রাক্তন স্বামী রবিন। এবং কুমিল্লায় নগরবাসীর চাহিদা আর উন্নয়নকে গুরুত্ব দিয়ে নির্বাচনী ইশতেহারের পরিকল্পনা প্রধান 2 দলের মেয়র প্রার্থীর। বাস্তবসম্মত প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান সুশীল সমাজের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10:30টার দিকে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানোর পর তারা বেশ কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় গার্ড অফ অনার প্রদান করেন সেনাবাহিনীর চৌকস দল। এরপর কোরআন তেলাওয়াত এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর দলের সভাপতি হিসেবে আবার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন মন্ত্রী উপস্থিত ছিলেন। তাদের শ্রদ্ধা জানানোর পর দলের সর্বস্তরের নেতাকর্মীরা একে একে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকীতে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ফুল দেন শেখ হাসিনা। পরে দলের নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের দলীয় সভানেত্রী হিসেবে ফুল দেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে পরিবারের স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে অপশক্তি বিএনপিকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। স্বাধীনতা তিনি স্থপতি। সেই বাংলাদেশের সামনে প্রধান বিপদ হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি। কাজে আজকের দিনে শপথ হবে বঙ্গবন্ধু বিজয়কে, বাঙালির বিজয়কে সুসংহত করতে আমরা সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গঠন করব। এখানে রাজনৈতিক অপশক্তি আছে, সেই অপশক্তিকে মদত দেয়, পৃষ্ঠপোষকতা করে বিএনপি। সে কারণে তাদের অন্তর্জ্বালা আজকে তারা মরছে। বাঙালি জাতির ইতিহাসে উজ্জ্বল কালান্তরের সূচনা করেছিলেন তিনি। দুর্বার গণ আন্দোলন গড়ে উঠেছিল তার হাত ধরেই, যা পরবর্তী সময়ে রূপ নেয় মুক্তির আন্দোলনে। বাঙালির কাছে তিনি বঙ্গবন্ধু নামেই পরিচিত। সেই অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী আজ। বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে পারলেই আলোর পথে এগোবে বাংলাদেশ। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। ১৯২০ সাল ভারতীয় উপমহাদেশ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে ভারতবর্ষ। আর তখনই দক্ষিণ বাংলার গহীন অন্দরে মধুমতি নদীর তীরে টুঙ্গিপাড়া নামের অজানা গায়ে জন্ম নিলেন একটি শিশু। শেখ বাড়ির শিশুটির নাম রাখা হলো মুজিবুর রহমান। তখন কে জানতো সেই অজপাড়া গায়ে ধীরে ধীরে বেড়ে উঠছে আগামীর বাংলাদেশের নির্মাতা। তবে ক্রমেই সেই জানাটা হয়ে যাচ্ছিল। কিশোর শেখ মুজিব চোখ মেলে দেখলেন কি গভীরভাবেই না অবহেলিত স্বদেশ, পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ মানুষ। নবগঠিত পাকিস্তান একটি বুদবুদ ছাড়া কিছুই নয়, তা অনুধাবনে সময় নেননি শেখ মুজিব। এরপর রাজনৈতিক প্রজ্ঞায় তিনি পেরিয়েছেন ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, ৬ দফা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান আর ৭০-এর সাধারণ নির্বাচন। এর মধ্য দিয়েই সামনে আসলো ৭ই মার্চ ১৯৭১। আমাদের মুক্তির সংগ্রাম।
পাকসার জমিন সাদবাদের বিরুদ্ধে সোনার বাংলার চেতনা রোপিত করলেন বঙ্গবন্ধু। নিরীহ বাঙালিকে সশস্ত্র যোদ্ধায় পরিণত করলেন। এর মধ্য দিয়েই বাঙালি অর্জন করল হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতার স্বাদ। পাকিস্তানি বন্দি জীবন শেষে দেশে ফিরলেন রাজনীতির কবি বঙ্গবন্ধু। দ্বিতীয়বার আনন্দে ভাসলেন বাংলার মানুষ। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে। 15ই আগস্ট 1975 ঘোর অমানিশা নেমে আসে বাংলার বুকে। বিশেষজ্ঞরা বলছেন, সময়কে নিজের করতলে নিয়ে শেখ মুজিব স্বাধীনতার জন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। এটি তার সবচেয়ে বড় কৃতিত্ব। বঙ্গবন্ধুর দর্শন চেতনা আমাদের জন্য বড় ধরনের মানবিক চেতনার দর্শন, যে চেতনা দিয়ে আমাদের রাষ্ট্রকে এগোতে হবে। কিভাবে আত্মোৎসর্গ করতে হয়, কিভাবে দিক নির্দেশনা দিতে হয় মানুষকে, নেতৃত্বের গুণাবলী তিনি মানুষকে বুঝিয়েছেন তার কাজে এবং কর্মে, সেগুলো আমরা শিখতে পারি তার থেকে। মুক্তির আন্দোলনের কোনো সীমা থাকে না। বিমূর্ততার অন্তরাল ভেদ করে প্রাণবান মুজিব তাই অঙ্গুলি প্রসারিত করেন আজও যখন জাতি থাকে সংকটে, সংশয়ে। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 97তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় শিশু দিবস। সকালে খুলনা বেতার ভবন প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। যশোরে জেলা প্রশাসনের উদ্যোগে বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বকুলতলায় গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এছাড়া মেহেরপুর, কুমিল্লা, ঝিনাইদহ সহ বেশ কয়েকটি জেলায় জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় জাতীয় শিশু দিবস উপলক্ষে 3 দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসব শুরু হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী তাহিয়া রুবাইয়াত অপলা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অপলা, যেমনটা বলছিলেন, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আমি রয়েছি এবং এখানে কিন্তু বঙ্গবন্ধু বাঙালি সাংস্কৃতিক জোটের আয়োজনে পরিবেশ এখানে রয়েছে। শিশু দিবস, জাতীয় শিশু দিবসকে সামনে রেখে কিন্তু এখানে শিশুদের ব্যাপারটিকে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং সকাল থেকে নৃত্য প্রতিযোগিতা থেকে শুরু করে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ শিশু কিশোরদের কবিতার আয়োজন, নাচ গান সহ নানান রকম আয়োজনের মধ্যে দিয়ে কিন্তু এই উৎসব চলছে। দিনব্যাপী আয়োজিত এই উৎসবের উদ্বোধন কিন্তু সকালবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং তার পরপরই এখানে উপস্থিত হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং রয়েছেন মাননীয় অর্থমন্ত্রী। এবং আরো একটু যদি বলতে চাই উৎসব সম্পর্কে, তাহলে শিশু কিশোরদের পাশাপাশি এবং দর্শনার্থীদেরও কিন্তু বেশ ভালো রকমের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং উৎসবের একপাশে আমি বেশ কয়েকটি বইয়ের দোকান দেখতে পাচ্ছি এবং সেখানে শিশু কিশোর বিষয়ক বই, ইতিহাস বিষয়ক বই সহ কিন্তু বঙ্গবন্ধু সংশ্লিষ্ট নানান রকমের বই পাওয়া যাচ্ছে এবং শিশু কিশোর থেকে শুরু করে অভিভাবকরা কিন্তু বেশ আগ্রহ নিয়ে সেই বইগুলো কিনছে। এবং জাতীয় শিশু দিবসকে সামনে রেখে আয়োজিত এই বঙ্গবন্ধু উৎসবে শিশুদের মনে বাঙালি সংস্কৃতির যেই চর্চা রয়েছে সেই চর্চা কিন্তু বেশ দৃঢ়ভাবেই ফুটে উঠবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন আয়োজকরা। পাশাপাশি যদি আমি এখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিছু বলতে চাই, তাহলে বলবো যে সকাল থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা একটু পরপর টহল দিচ্ছেন এবং নিরাপত্তার ব্যবস্থাটিকে তারা নিশ্চিত করেছেন। এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কিন্তু শিশু কিশোরদের বেশ ভালো রকমের একটা আগ্রহ লক্ষ্য করা গেছে এবং সেখানে কিন্তু আমরা বেশ বড় রকমের একটা আয়োজন দেখতে পেয়েছি। দিনব্যাপী এই আয়োজনের আরো একটি পর্ব কিন্তু শুরু হবে বিকেল 3টা থেকে এবং সেখানে কিন্তু উপস্থিত থাকবেন মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং পাশাপাশি সাংস্কৃতিক পর্ব কিন্তু সন্ধ্যা 6টা থেকে আবারও শুরু হবে এবং বিভিন্ন শিল্পীদের আয়োজনে, বিশেষ করে জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চলছে বাউল পরিবেশনা এবং বেশ চমৎকার ভাবে চলছে। তবে হ্যাঁ, শিশু কিশোরদের সেটা কিন্তু একদম পুরোপুরি লক্ষণীয় ছিল। তারা বেশ মজা করে মঞ্চে উঠছে এবং নাচ গানের মধ্য দিয়ে তাদের পরিবেশনাগুলো আমাদের সামনে উপস্থাপন করছে। এবং চমৎকার এই আয়োজনটিতে শিশু কিশোর এবং অভিভাবকদের পাশাপাশি দর্শনার্থী কিন্তু বেশ ভিড় দেখা যাচ্ছে এবং জমকালো এই বর্ণিল আয়োজন সম্পর্কে এই ছিল আমার কাছে এই মুহূর্তে বকুলতলা থেকে সর্বশেষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা থেকে জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু উৎসবের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তাহিয়া রুবাইয়াত অপলা। স্বাধীনতার ৪৫ বছর পেরিয়ে গেলেও বদলায়নি বীরাঙ্গনা নারীদের জীবনযাত্রা। সামাজিক দৃষ্টিভঙ্গি আর অবহেলায় কঠিন সময় অতিক্রম করে জীবন অবসানের জন্য দিন গুনছেন অনেকেই। ২০১৫ সালে রাষ্ট্র তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিলেও পরিবর্তন আসেনি দৈনন্দিন জীবনে। এই কারণে ক্ষোভও রয়েছে বীর নারীদের মধ্যে। বিথি হকের রিপোর্ট। ৭১ থেকে ২০১৫ দীর্ঘ ৪৪ বছর বঞ্চনা আর অবহেলার জীবনযাপন করে জীবন সামনে এসে পেলেন মুক্তিযোদ্ধার খেতাব। তবে এই খেতাব কতটা কাজে আসবে সে বিষয়ে সন্দিহান মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত অসহায় এই নারীরা। একটা গেজেট হয়েছে, এখনো কোনোটা বাধা দেয় না। বাড়ি নাই, কোন নাই, ভাড়া দিতে পারি না, বাড়িওয়ালা থাকতে দেয় না। এখন আমাদের গেজেটের জন্য এখানে দৌড়াইতে হয়, আমাদের যাচাই বাছাই হয়। তখন কি আমরা যাচাই বাছাই করছিলাম? পাশে রিক্সা এরকম এক পাশে আমি ঘুমাই, লজ্জা শরম করে তো কিছু নাই, কারণ জীবন তো বাঁচাইছি। আর তাছাড়া আমার তো মনে করো এক ছেলে তো আলাদা খায় আলাদা থাকে, আর আমার তো কেউ নাই। আগে তো বাসা বাড়ি কাজ করছি, চলছি, কোনো কষ্ট এরকম একটা হয়েছে না। ইদানিং আমার খুবই কষ্ট হইতেছে যে আমি নিজে চলতে পারতেছি না। ১৯৭২ সালে অস্ট্রেলিয়ান ডাক্তার জিওফ্রে ডেভিস তার প্রতিবেদনে নির্যাতিত নারীর সংখ্যা প্রায় ৪ লাখ বলে উল্লেখ করেন। সে সময় তিনি নির্যাতিত নারীদের সেবা দেওয়ার জন্য বাংলাদেশে এসে প্রায় ২ লাখ নারীর গর্ভপাত করিয়েছিলেন। এটি একটি চলমান প্রক্রিয়া। গবেষকরা বলছেন সব জায়গা থেকে বিচ্ছিন্ন এই নারীদের প্রয়োজন সরকারের দ্রুত সহযোগিতা। অবশ্যই সরকারের দীর্ঘদিন পর হলেও একটা শুভ উদ্যোগ এবং আমরা সবসময় এটাকে স্বাগত জানিয়েছি। আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে সহযোগিতা করার চেষ্টা করেছি। আমরা নিজেরা ১৩২ জনকে যে ভাতা দেই বিভিন্ন পর্যায়ে আমাদের সাথে যারা আছেন আর কি, আমরা তাদেরও পর্যায়ক্রমে সরকারের সাথে যোগাযোগ করে গেজেটভুক্ত করার প্রক্রিয়ার মধ্যেই আছি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের হিসেব মতে ৪০০ জন নারীকে ইতোমধ্যে দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধার স্বীকৃতি। শীঘ্রই মুক্তিযোদ্ধা হিসেবে সকল সুযোগ সুবিধা পাবেন তারা। ওনারা কিন্তু বিগত জুন মাস থেকে এই আপনার এরিয়া হিসেবে ৯ মাসের পেয়ে যাবেন। অনেকে মুশকিল হচ্ছে ভাতাটা দেয় উপজেলার থেকে, যাদের জমি নাই তাদেরকে আমরা ফ্ল্যাট করে দেব ইনশাল্লাহ, এই পরিকল্পনা আমাদের আছে। আগামী ৩ বছর চলমান থাকবে বীরাঙ্গনা নারীদের নামের তালিকা হালনাগাদ। গবেষকরা বলছেন একদিকে ভুয়া মুক্তিযোদ্ধা সনদে অনেকেরই যখন সুখের জীবন, অন্যদিকে তখন এইসব বীরাঙ্গনাদের দুঃখ দুর্দশা আর শুকনো চোখের জল। সরকারের দ্রুত সহযোগিতায় তাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত হলেই তাদের বাকি জীবন হয়তো কাটবে নির্বিঘ্নে। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। আদালতের নিষেধাজ্ঞা এবং সরকারি নানা তৎপরতার পরও বন্ধ হচ্ছে না সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলন। অসাধু চক্রের কাছে জিম্মি সবাই, অসহায় প্রশাসন ও পুলিশ। সাহসিকতার সঙ্গে সীতাকুণ্ডে গ্রেনেড সহ জঙ্গিদের আটকের সহায়তার পর এখন নিরাপত্তা আতঙ্কে সেই সাধনা কুটিরের মালিক শুভাশিস দম্পতি। শুধু এই দম্পতিই নয়, জঙ্গি আস্তানায় অভিযানের পর এখনও আতঙ্ক কাটেনি স্থানীয়দের মাঝে। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন পালিয়ে যাওয়া জঙ্গিদের গ্রেফতারের পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী সীতাকুণ্ড উপজেলার নামারবাজার এলাকার ছোট্ট একটি বাসার সাধন কুটির। বাসাটি এখন পুলিশ পাহারায় রয়েছে। বাসাটি ছোট হলেও এই ভবনের মালিক সুভাষ এবং তার স্ত্রী ছবি রানী অসীম সাহসিকতার সাথে ঠেকিয়ে দিয়েছে আত্মঘাতী জঙ্গি আক্রমণ। বুধবার দুপুরে সন্দেহবশত 2 ভাড়াটিয়াকে জাপটে ধরেছিল, এমনকি আত্মঘাতী বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি সত্ত্বেও ভীত না হয়ে তাদের প্রতিরোধ করেছিল। সাথে ছিলেন আরো 2 নিকটাত্মীয় সাগর ভট্টাচার্য এবং মুক্তি দে। হেসুমের সাবাসটা মানে আমার সুকুমো এটা ইয়াসিন হেসুম দেব, এটা মানে কন্ত নাইটছে, আমি এটা ইয়ে করতে পারি না। আমাকে মানে বলে দে ছাড়ি দিয়ে চলে আসা, আমি বলছি যে না ছাড়বো না। ওকে ওরা বহু চেষ্টা করছে বেরোতে দিই নাই, দূরে রাখবে। আমি ওকে বলছি যে প্রশাসনকে খবর দাও। আমার ভরসা আছে যে কি পুলিশ তো আসতেছে। আমাদের লোকাল আপনার উপজেলা বলেন, এমপি সাহেব বলেন, পৌরসভা চেয়ারম্যান মানে ওদের থেকে কোনো সহযোগিতা পাইনি আজ পর্যন্ত। সেজন্য আমাদের ভয় লাগে পরবর্তীতে কোনো যদি অঘটন ঘটে। এই 4 জনের মাধ্যমে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পরপরই তাদের সূত্র ধরে 2 কিলোমিটার দূরে সন্ধান পায় আরও একটি জঙ্গি আস্তানা, যেখানে 18 ঘন্টা অভিযান চালানোর পর মারা যায় 4 আত্মঘাতী জঙ্গি। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এই জঙ্গি আস্তানা গড়ে তোলাকে জঙ্গিদের বিশেষ কৌশল হিসেবে দেখছেন স্থানীয়রা। আমার মনে হয় তাদের একটা টেকনিক্যাল কারণে তারা যাতে কেউ সন্দেহ না করে, তারা
সাধারণ মানুষ, এই কারণে হিন্দু এলাকাটা তারা বেছে নিয়েছে নিজেদেরকে বাঁচায় রাখার জন্য এবং ওনাদের সুবিধার্থের জন্য। আর হিন্দু এলাকাতে থাকলে কেউ হয়তো সন্দেহ করবে না। তবে পুলিশ বলছে তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ ওই ঘটনার পর থেকেই সেখানে পাহারা আছে এবং আমরা শুধু ওই এলাকা না, আমরা সারা চট্টগ্রামকেই আমরা নিরাপদ রাখতে চাই। উল্লেখ্য, গত বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি জঙ্গি আস্তানায় কাউন্টার টেররিজম ইউনিটের 18 ঘণ্টা অভিযানে 4 জঙ্গি নিহত হয়। এ সময় বাড়ির ভেতর থেকে 20 জনকে উদ্ধার করে পুলিশ। সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি জঙ্গি আস্তানা সন্ধান এবং 4 আত্মঘাতী জঙ্গি নিহত হওয়ার ঘটনায় 4টি মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করে। সকালে অস্ত্র বিস্ফোরক হত্যা এবং সন্ত্রাস দমন আইনে 4টি মামলা করা হয়। পুলিশ জানায় এসব মামলায় নামারবাজার থেকে আটক হওয়া জেএমবি সদস্য জসিম, তার স্ত্রী আরজিনা সহ 6 জনের নাম উল্লেখ এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এদিকে প্রেমতলার আস্তানায় নিহত 4 জনের মধ্যে 2 জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। নিহতরা হলেন জঙ্গি জসিম, জসিমের বোন এবং ভগ্নিপতি। আমরা মামলাগুলো খুব সুচারুভাবে পর্যবেক্ষণ এবং পরিচালনা করছি। আমাদের এখনো এখান থেকে আলামত সংগ্রহ করা বাকি আছে। আমরা আরো কন্টিনিউশন রেখেছি, আরো 2-3 দিন পর্যায়ক্রমে আমরা সেখান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করব মামলার রহস্য উদ্ঘাটনের খাতিরে। এবং এটা 90 জঙ্গি একটা সংগঠন, এটা আপাতত আমাদের কাছে এই তথ্য আছে। এই মুহূর্তে সীতাকুণ্ডের প্রেমতলা এলাকায় আছেন আমাদের সহকর্মী কমল দে। সেখানকার সবশেষ অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, আমি এখন যে আস্তানায় রয়েছে ছায়ানি জঙ্গি আস্তানা, সেই জঙ্গি আস্তানায় গতকাল আমরা বলেছিলাম 4 আত্মঘাতী এবং এক শিশুর লাশ পড়েছিল। গত রাতে সিআইডির যে ক্রাইম সিন টিম আছে তারা লাশের সুরতার রিপোর্ট তৈরি করেছে এবং রিপোর্ট তৈরির পরে মধ্যরাতে তারা লাশগুলো এখান থেকে সরিয়ে নেয়। এরপর সেগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া পুলিশ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে 4টি লাশ এবং শিশু লাশ উদ্ধার করা হয়েছে। সে লাশগুলির পরিচয় নিশ্চিত হওয়ার জন্য তারা এগুলো ডিএনএ টেস্ট করাবেন। এবং তবে একটি বিষয় আমরা জানতে পেরেছি, আজকে পুলিশ কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন নামারবাজার যে আস্তানা, সেই আস্তানায় পাওয়া জসিম এবং আরজিনের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ তারা স্বীকার করেছে এই বাসার মধ্যে নিহত 4 জনের মধ্যে 2 জন তাদের আত্মীয়। এর মাঝে যে মহিলা মারা গেছেন সেটি হলো জসিমের বোন এবং তার ভগ্নিপতিও এই আত্মঘাতী হিসেবে জঙ্গি আস্তানায় নিহত হয়েছে বলে জসিম এবং আরজিনা পুলিশকে জানিয়েছে। এই ঘটনায় 4টি মামলা দায়ের করেছে, মামলা তদন্ত শুরু হয়েছে। এই বিষয়ে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি শাখাওয়াত হোসেনের সাথে। তিনি আমাদেরকে বলেছেন যে প্রথম যে আস্তানা, যে নামারবাজার, সেই আস্তানা পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। একইভাবে এই ভবনে যে কেউ প্রবেশ করতে না পারে সেখানে এটিও কিন্তু কর্ডন করে রাখা হয়েছে। এখানে আর কোনো বিস্ফোরক আছে কিনা তাও কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। এটি এখনো যেহেতু ঝুঁকির মধ্যে আছে, যেহেতু কালকে বোমার বিস্ফোরণ ঘটা থেকে আগুন লেগেছিল, তাই কিন্তু এখন কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এটা একটা সিলগালা করে দেওয়ার মতোই রাখা হয়েছে। এছাড়া এই ভবনের মালিকও কিন্তু গতকালকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সাথে যে 20 জন বাসিন্দা ছিল তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। এই ভবনে আপাতত কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না, এরকম একটি সিদ্ধান্ত জানিয়েছে পুলিশ কর্মকর্তারা। এছাড়া যে মামলা, যে 4টি মামলা, সে মামলা তদন্ত চলছে। সে তদন্তের একটি অংশ হচ্ছে এখানের মধ্যে নেপথ্যে কিছু লোকের নাম পাওয়া গেছে বলে পুলিশ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ ইফতেখার উদ্দিন আহমেদ আমাদেরকে বলেছেন এই যে জঙ্গি আস্তানা গড়ে তোলা, সেই জঙ্গি আস্তানা গড়ে তোলার ব্যাপারে যে তারা বেশ কিছু নেপথ্যে যারা ছিল তাদেরকে তারা নাম বা তাদের পরিচয় জানতে পারছেন বলেছে এবং পরবর্তীতে তাদের গ্রেপ্তার করা হয় তাহলে তারা মামলায় আসামি হবেন, এমন একটি ইঙ্গিত দিয়েছেন পুলিশ কর্মকর্তারা। তো বলা যায় এই এখন ছায়ানির যে বাড়িটি, সে বাড়িটা একটি এখন ভূতুরে বাড়ি এবং তার আশপাশে কিন্তু উৎসুক জনতা ভিড় করে আছে। তো এখন পর্যন্ত শফিক আমার কাছে ছিল চট্টগ্রামের সীতাকুণ্ড জঙ্গি আস্তানা ছায়ানির থেকে সর্বশেষ। সীতাকুণ্ডের প্রেমতলা থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কমল দে। এখনো গ্রেফতার করতে পারেনি ব্যাংক কর্মকর্তা আরিফা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফখরুল ইসলাম রবিন। এদিকে আরিফার বাসা থেকে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে সকাল 8:44 মোবাইল ফোনে কথা বলতে বলতে বাড়ির প্রধান ফটকের দিকে হেঁটে যায় ব্যাংক কর্মকর্তা আরিফা। এর 3 মিনিট 10 সেকেন্ড পর সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনকে নিয়ে বেশ কিছু জিনিসপত্র সহ মূল প্রবেশ পথ দিয়ে বাসায় প্রবেশ করেন তিনি। এরপর মাত্র কয়েক মিনিটের ব্যবধানে 8:51:25 দৌড়ে পালিয়ে যান রবিন। গতকাল সকাল 8টার দিকে রাজধানীর কলাবাগানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আরিফুন্নেসা আরিফা যমুনা ব্যাংকের মার্কেটিং এক্সিকিউটিভ ছিলেন। 2013 সালে বিয়ে হয় রবিন ও আরিফার।
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে প্রচারণা। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের সমর্থন পেতে নানা প্রতিশ্রুতি নিয়ে তাদের দুয়ারে দুয়ারে ঘুরছেন। সকাল থেকেই পাড়া মহল্লা সহ বিভিন্ন অলিতে গলিতে প্রচার চালাচ্ছেন তারা। নাগরিক সব সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। প্রতীক বরাদ্দের পর থেকেই ব্যানার এবং পোস্টারে ছেয়ে গেছে পুরো নগরী। 2012 সালে প্রথমবারের মতো সিটি কর্পোরেশনের নির্বাচন স্বতন্ত্র প্রতীকে হলেও এবারই প্রথম কুমিল্লায় হতে যাচ্ছে দলীয় প্রতীকে সিটি নির্বাচন। ভোটারদের সমর্থন পেতে নগরীর বিভিন্ন সড়কে প্রার্থীদের ব্যস্ত সময় পার করতে দেখা যাচ্ছে। এছাড়া পাড়া মহল্লায় ভোটারদের মাঝেও বিরাজ করছে নির্বাচনী আমেজ। 30শে মার্চ হবে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। নগরবাসীর জন্য প্রথমে তো আমি চাবো যে জলাবদ্ধতা দূর করা যায় কিভাবে, সেটা সবাইকে নিয়ে পরিকল্পনা করা। দ্বিতীয়ত যানজট, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আলাপ করে, তারপরে হচ্ছে সন্ত্রাস, মাদক, এগুলাকে আমি প্রাধান্য দেব। আগে রাস্তায় করবো, আমি যেখানে আমার স্ট্রিট লাইনের ফিলার আছে এদিকে আমি লাইট দিছি, লাইট ছিল না, কোনো এদিকে কোনো লাইটের কোনো অবস্থা ছিল না। আমরা সেই কারণ যেখানে আমরা সুযোগ সুবিধা দিই সেদিকে ট্যাক্স নিতেছি। আমরা কত উল্লেখ করি, যেখানে আমরা সুযোগ সুবিধা দিতে পারি না এদিকে কিন্তু আমরা ট্যাক্স নেই না। সময় সংবাদে আরো থাকছে। সাকিব মুশফিকের ব্যাটে কলম্বো টেস্টে ঘুরে দাঁড়ালো টাইগাররা। ক্যারিয়ারের 17তম হাফ সেঞ্চুরি টাইগার অধিনায়কের। আদালতের নিষেধাজ্ঞা সহ একের পর এক সরকারি নানা তৎপরতার পরও বন্ধ করা যাচ্ছে না সিলেটের পাথর কোয়ারিগুলো থেকে অবৈধভাবে পাথর উত্তোলন। অসাধু একটি চক্রের লাগামহীন তৎপরতার কাছে জিম্মি হয়ে আছে সবাই। ফলে পাথর উত্তোলন করতে গিয়ে লাশ হয়ে ফিরতে হচ্ছে অনেক নিরীহ শ্রমিককে। চলতি বছর অন্তত 20 জন প্রাণ হারিয়েছেন। পুলিশ বলছে সমন্বিত উদ্যোগ ছাড়া পাথর উত্তোলন বন্ধ করা সম্ভব নয়। আর বরাবরের মতো জেলা প্রশাসক শোনালেন আশার বাণী। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নওশাদ আহমেদ চৌধুরী। গত বছরের 20 নভেম্বর জাফলংয়ের 15 বর্গ কিলোমিটার এলাকা পরিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা করে পাথর উত্তোলন সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নিষেধাজ্ঞা জারি করে সরকার। এর আগে 2009 সালে সবকটি পাথর কোয়ারি থেকে যান্ত্রিকভাবে পাথর উত্তোলনের উপর নিষেধাজ্ঞা জারি করেন উচ্চ আদালত। 2010 সালে সিলেটের জাফলং, বিছনাকান্দি, ভোলাগঞ্জ, শাহ আরপিন টিলা সহ সব পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধের নির্দেশ দেন আদালত। কিন্তু তারপরও পাথর উত্তোলন বন্ধ হয়নি। সারা রাত পাথর কোয়ারিগুলো থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে পাথর ও মাটি চাপায় লাশ হয়ে বাড়ি ফিরছে শ্রমিকেরা। পরিবেশবিদরা এজন্য দায়ী করছেন প্রশাসনকে। সংকটে ফেলে দেওয়ার পরেও সেখানে পাথর উত্তোলন কোনোভাবেই বন্ধ হচ্ছে না, যেটা আমি মনে করি এটা প্রশাসনের গাফলতি, তাদের নির্লিপ্ততা। পুলিশ বলছে সবার সমন্বিত প্রচেষ্টা ছাড়া এই অপতৎপরতা বন্ধ করা সম্ভব নয়। সুশীল সমাজের নেতারা বলছেন একটি ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি বন্ধ করতে পারে লাশের মিছিল। ইদানিং যে দুর্ঘটনাগুলো হচ্ছে সবগুলো দেখছেন গভীর রাত্রে, খুব আর্লি মর্নিং। সবাই মিলে সমন্বিত উদ্যোগ না নিই আসলে মৃত্যুর মিছিলটা বন্ধ করা খুবই কঠিন। পাথরের ব্যবসায়ী নামে যারা এগুলো অবৈধভাবে তুলছে তাদেরকে আসামি করা এবং এক একটা ঘটনাকে আলাদা আলাদাভাবে যদি তদন্ত হতো, বিচার হতো, তাহলে পরের ঘটনাগুলো এইভাবে ঘটতো না। অবশ্য সিলেটের জেলা প্রশাসক শোনালেন নানা উদ্যোগের কথা। পাথর শ্রমিকরা অনেকেই এই পাথর উত্তোলনের ক্ষেত্রে আগ্রহী দেখা যায়। তো আমরা চাই যে অনাবাদী জমিগুলি যে আছে, এই পাথর শ্রমিক অনেক ক্ষেত্রে যে মৃত্যুর সম্মুখীন হচ্ছেন, এটি তাদেরকে বুঝিয়ে যাতে কৃষিকাজ এই ক্ষেত্রে তারা আরো পুনর্বাসিত হতে পারে সেই চেষ্টা আমরা উদ্যোগ নিচ্ছি। কোম্পানিগঞ্জে 23 জানুয়ারি শাহ আরপিন টিলা ধসে 5 জনের প্রাণহানির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাফায়াত মোহাম্মদ শাহিদুল ইসলাম 47 জন পাথর খেকোকে চিহ্নিত করেন। পাশাপাশি ওই দিনের ঘটনা এবং লাশ গুমের জন্য কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার গাফিলতি রয়েছে বলে উল্লেখ করেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। গাজীপুরের জয়দেবপুরে আন্তনগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার জানান, ভোরে জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস আন্তনগর ট্রেন জয়দেবপুর স্টেশনে আসে। পরে ঢাকার উদ্দেশ্যে
ছেড়ে আসার সময় রেল স্টেশনের সিগন্যালে কাছে পৌঁছলে হঠাৎ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ঢাকার সঙ্গে অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে লাইনচ্যুত বগি উদ্ধারে ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। দেখছেন সময় সংবাদ। ভাই এখানে কোনো ইন্টারনেট নাই। ইন্টারনেট পেলেই মেলটা পাঠিয়ে দেব। রিপোর্ট পেয়ে গেছি। পেয়েছেন? লুঙ্গি পরে পাহাড়ের মধ্যে হেঁটো না। লুঙ্গি পাঠাইছিস, আমাকে একবার জানাবি না? জানালে তোর ইন্টারনেটের স্পিড বেড়ে যেত। আয় লাইভে আয়। হাই ভিউয়ার্স, বুঝলি আমার হাতে বাংলাদেশের 1 নম্বর নেটওয়ার্ক গ্রামীণ ফোন। কুষ্টিয়ায় সেলিম মোল্লা নামে এক ব্যক্তি গুলিতে নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য এবং মারা গেছেন বন্দুকযুদ্ধে। ঘটনাস্থল থেকে 2টি এলজি শার্টার গান, গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ভোর রাতে দৌলতপুরের শিলা আদাবাড়িয়া মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। ডিবি পুলিশ জানায়, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশও। এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সেলিমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার নামে দৌলতপুর থানায় 10টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দেশের বাইরের খবর। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পোর একটি মসজিদে বিমান হামলায় অন্তত 42 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মুসল্লিদের নামাজ আদায়ের সময় বিদ্রোহী নিয়ন্ত্রিত আল জিনা এলাকার ওই মসজিদে এই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে পর্যবেক্ষণ সংস্থা জানায়, এ সময় মসজিদে অন্তত 300 মানুষ ছিল। হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানায় তারা। ঘটনার পরপরই স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটের কর্মীরা হতাহতদের উদ্ধার অভিযান শুরু করে। হামলাকারী বিমানগুলোতে চিহ্নিত করা না গেলেও রুশ এবং সিরীয় বিমান থেকেই সাধারণত বিদ্রোহী অঞ্চলে হামলা চালানো হয় বলে জানিয়েছে গণমাধ্যম। দামেস্কে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অর্ধশতাধিক প্রাণহানির পরদিনই এ হামলা হলো। জয় বাংলা কাপ টেস্ট সিরিজের খবর। কলম্বোতে 100তম টেস্টের তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 6 উইকেটে 315 রান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে 338 রানে অল আউট হয় শ্রীলঙ্কা। আগের দিনে 5 উইকেটে 214 রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামেন দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিক ও সাকিব। দ্বিতীয় দিন শেষ বিকেলে দ্রুত 3 উইকেট হারানোই কিছুটা চাপে ছিল বাংলাদেশ দল। সকালে সে চাপ সামাল দিতে দারুণ ভূমিকা রাখেন এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। লঙ্কান বোলারদের মোকাবেলা করে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান দুজন। তবে দলীয় 290 রানে মুশফিককে বোল্ড আউটের ফাঁদে ফেলে লঙ্কানদের প্রথম ব্রেক থ্রু এনে দেন লাকমাল। 52 রান করে আউট হওয়ার আগে ক্যারিয়ারের 17তম হাফ সেঞ্চুরি তুলে নেন টাইগার অধিনায়ক। এরপর ক্যারিয়ারের 22তম হাফ সেঞ্চুরি তুলে নেন সাকিবও। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বঙ্গবন্ধুর 97তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় সমাধিতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সারা দেশে পালন হচ্ছে জাতীয় শিশু দিবস। মুক্তিযোদ্ধার স্বীকৃতি মিললেও সামাজিক দৃষ্টিতে এখনও অবহেলার শিকার বীরাঙ্গনা নারীরা। খেতাব নয়, চান সরকারের সহযোগিতা। সীতাকুণ্ডে গ্রেনেড সহ জঙ্গিদের আটকে সহায়তার পর নিরাপত্তা আতঙ্কে সেই সাধনা কুটিরের মালিক দম্পতি। ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের, 4টি মামলা দায়ের। ব্যাংক কর্মকর্তা আরিফা হত্যাকাণ্ডের সিসিটিভির ফুটেজ এখন পুলিশের হাতে। এখনো গ্রেফতার হয়নি মূল অভিযুক্ত প্রাক্তন স্বামী রবিন। এবং কুমিল্লায় নগরবাসীর চাহিদা আর উন্নয়নকে গুরুত্ব দিয়ে নির্বাচনী ইশতেহারের পরিকল্পনা। প্রধান দুই দলের মেয়র প্রার্থীর বাস্তবসম্মত প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান সুশীল সমাজের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক এবং রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।